আচ্ছা, একটা কথা বলেন তো, গোল সংখ্যায় কি সব কিছু? হল্যান্ড প্রতি ম্যাচেই গোল দিতেছে, এমবাপ্পে ঝড়ের গতিতে ছুটতেছে। এসব দেখে আপনাদের কি মনে হয় যে তারা রোনালদো নাজারিও থেকে বেটার স্ট্রাইকার? আমি তাদের ছোট করতেছি না, বাট বর্তমান প্রজন্ম যারা আছে রোনালদো নাজারিওর খেলা না দেখেই বলতেছে রোনালদো নাজারিও এদের সামনে কোনো কিছুই না। কিন্তু একবার জাস্ট ভাবেন তো, একটা 16 বছরের ছেলে প্রফেশনাল ফুটবলে 47 ম্যাচে 43 গোল করে ফেলেছে, অর্থাৎ অ্যাভারেজে প্রায় প্রতি ম্যাচে 1 গোল করে। কি ব্যাপারটা আসলে অবিশ্বাস্য না? হয়তো পরিসংখ্যানের দিক দিয়ে বর্তমান প্রজন্মের ফুটবলাররা একসময় রোনালদো নাজারিওরা ছাড়াই যাবে, কিন্তু ভাই রোনালদো নাজারিও বা আমাদের R9 যখন মাঠে নামতো, জাস্ট যে শুধু গোল দিত সেটা কিন্তু না, রোনালদোর যখন মাঠে নামতো আর মাঠে যা করতো সেটা ছিল একটা পিওর আর্ট। আর আজকের ভিডিওতেই রোনালদো নাজারিও নিয়েই কথা বলবো। বর্তমান প্রজন্মের যারা সাপোর্টার আছে তারা রোনালদো নাজারিও যারা খেলা দেখে নাই তারা রোনালদো নাজারিওকে সেরকম হাইলি রেট করে না, বা বিশ্বাস করেন আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের মনে রোনালদো নাজারিওর প্রতি যে রেসপেক্টটা সেটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে। সো লেটস গেট স্টার্টেড। রোনালদো নাজারিও কিন্তু অন্য আর 10টা ব্রাজিলিয়ান প্লেয়ারের মতোই একদম ব্রাজিলের গলি থেকে একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসছে। মাত্র 11 বছর বয়সে কিন্তু তার বাবা মা ডিভোর্স হয়ে গেছিলো। সো মনে করতে পারেন যে ছোটোকাল থেকেই ফুটবলে জয়েন করার আগে থেকেই কিন্তু সে লাইফে স্ট্রাগল করতেছিল, অভাব ছিল, অনটন ছিল, একদম গরিব পরিবার থেকে উঠে আসছে। কিন্তু এই সব কিছুর মধ্যেও কিন্তু তার একটাই সঙ্গী ছিল, আর সেটা কি আমরা সবাই জানি, সেটা ছিল ফুটবল। মজার ব্যাপার কি জানেন, রোনালদো কিন্তু ঘাসের মাঠে বড় হয়নি, রোনালদো কিন্তু ফুটসাল খেলে বড় হয়েছে। আর ওই ছোট জায়গায় বল কন্ট্রোল করার যে টেকনিক তিনি শিখছিল সেটাই কিন্তু পরে বড় বড় ডিফেন্ডারদের ঘুম কাইরে নিছিল। মাত্র 16 বছর বয়সে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর হয়ে যখন অভিষেক হয় তখনই কিন্তু বোঝা গেছিল যে এই ছেলে বিশ্ব ফুটবলে বড় স্টার হইতে আসছে, ব্রাজিল ফুটবলের ইতিহাসে ওয়ান অফ দ্য বড় স্টার হইতে আসছে। আচ্ছা, একটু যদি ডাটা দেই আপনাদের তাইলে হয়তো বুঝতে পারবেন যে রোনালদো ইয়াং বয়সে কীরকম ফুটবলার ছিল বা কতটা ভালো ফুটবলার ছিল। রোনালদো যখন ফুটসাল খেলা শুরু করছে প্রথম সিজনেই কিন্তু গোল করে 116টা। এরপরে যখন ইউরোপে পা রাখে পিএসভির হয়ে প্রথম সিজনে কিন্তু রোনালদো 33 ম্যাচে 30 গোল করে। একটা ইয়াং প্লেয়ার ব্রাজিল থেকে উঠে এসে ইউরোপের মতো কম্পিটিটিভ লিগে প্রথম সিজনে 33 ম্যাচে 30 গোল করা কিন্তু ভাই চারটিখানি কথা না। তাইলে আপনি আন্দাজ করতে পারতেছেন যে সেই সময় রোনালদো কতটুকু ভালো প্লেয়ার ছিল। 20 বছর পূর্ণ হওয়ার আগেই কিন্তু রোনালদো বার্সেলোনার হয়ে এক সিজনে 34 গোল করে ব্যালন ডিওরের পথে কিন্তু আগায় যায়। আপনি চিন্তা করতে পারেন 20 বছর বয়সে যখন অনেক ফুটবলার ক্যারিয়ার শুরু করার চিন্তা করে সেই সময় রোনালদো বিশ্ব ফুটবলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হয়ে গেছে। সেই সময় রোনালদো ব্যালন ডিওর জয়ের রেসে ছিল। তা আপনি কল্পনা করতে পারেন যে রোনালদো কতটা ভালো প্লেয়ার ছিল, কতটা ভালো স্ট্রাইকার ছিল। রোনালদোর ক্যারিয়ারে কিন্তু অনেক স্পেশাল মোমেন্ট আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে স্পেশাল মোমেন্ট যেটা আমি আমার নিজের চোখে দেখছি সেই বিষয়ে যদি একটু বলি, 2002 বিশ্বকাপ ফাইনাল যেখানে তাদের প্রতিপক্ষ ছিল জার্মান, এবং জার্মানির গোলপোস্টে কে ছিল? অলিভার কান, যাকে সেই সময়ের গোলপোস্টের দেয়াল বলা হতো। সেই টুর্নামেন্টে অলিভার কানকে ছেদ করে বা অলিভার কানকে পাস করে মানে হয় প্রতিপক্ষ মনে হয় একটা না 2টা গোল দিছিল। আর তার অপোজিটে কে ছিল? রোনালদো নাজারিও। আগের বিশ্বকাপের থেকে ইনজুরিতে পড়ে মাত্র ইনজুরি থেকে ফিরছে, যার অলরেডি হাঁটুতে কিন্তু 2বার কিন্তু অপারেশন হয়ে গেছিল, সে ছিল। আর কি হইল? 67 মিনিটে প্রথম গোল দিল, এরপরে দিল আরেকটা গোল। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেছে। 8 গোল করছে সেই টুর্নামেন্টে 8 গোল করে শুধু ব্রাজিলকে বিশ্বকাপ জিতায় নাই, শুধু সেই নিজে গোল্ডেন বুট জিতায় নাই, পৃথিবীতে যে লাখো কোটি তার ভক্ত আছে তাদের ইন্সপায়ার করছে যে কিভাবে অস্ত্রোপচার হওয়ার পরও ডেথ বেড থেকে উঠে আসার পরও আপনি বিশ্বসেরা হইতে পারেন। এই জিনিসটা তার ইম্প্যাক্ট, ওই যে শুরুতেই যে বললাম শুধু গোল দেওয়াও না, রোনালদোর যে ইম্প্যাক্টটা ছিল মাঠে, রোনালদো মাঠে মানে যে যতটুকু মানুষকে ইন্সপায়ার করতে পারতো, এটা গোল দেওয়ার থেকেও কিন্তু অনেক বড় একটা বিষয় ছিল। এই কারণেই 2002 বিশ্বকাপের ফাইনালটা আমার কাছে রোনালদোর সবচেয়ে স্পেশাল মোমেন্ট। আরেকটা স্পেশাল মোমেন্ট যেটা না বললেই নয়, 2003 সাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, তখন রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে খেলে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলা ছিল ওল্ড ট্রাফোর্ডে।
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোনালদো কী করলো, মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করে ফেললো। আনবিলিভেবল খেলা ছিল, শুধু হ্যাটট্রিক না, ম্যাচে যে তার ইম্প্যাক্ট ছিল। সেই সময়ে ইউনাইটেডের যে ডিফেন্ডার ছিল ওয়েস ব্রাউন, তে ম্যাচ শেষে বলে যে তাকে আটকানো জাস্ট ইম্পসিবল ছিল, আমরা কোনোভাবেই তাকে আটকানোর কোনো ওয়ে খুঁজে পাইতেছিলাম না। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, যখন তাকে তুলে নেওয়া হয়, সাবস্টিটিউট করা হইতেছিল, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের যে সাপোর্টাররা ছিল মাঠে, তারা স্টেডিয়ামে দাঁড়ায়া তাকে করতালি দিয়ে অভিবাদন জানাইতেছিল, মানে স্ট্যান্ডিং ওভেশন দিতেছিল। কয়টা প্লেয়ার আছে যে বিপক্ষ টিমের মাঠে গিয়ে এরকম পারফরমেন্স করছে, আর বিপক্ষ টিমের ম্যাচ হারতেছে বিপক্ষ টিম, সেখান থেকেও বিপক্ষ টিমের সাপোর্টারদের মধ্যে থেকে সেই স্ট্যান্ডিং ওভেশন পাইছে। ইতিহাসে কিন্তু খুব কম খেলোয়াড়ই আছে এরকম, আর রোনালদো কিন্তু সেটা অর্জন করে নিছে। তো এইটাই কি প্রমাণ করে না যে রোনালদোর মাঠে শুধু গোলই করতো না, এরকম ইম্প্যাক্ট ফালাইতো যেটা মানুষের মনে বছরের পর বছরও কিন্তু সেই স্মৃতিটা রয়ে যাইতো, এরকম ইম্প্যাক্ট ফালাইতো। ইতিহাসে কয়জন প্লেয়ার আছে, হাতে গোনা কিন্তু আপনি খুব বেশি প্লেয়ার পাবেন না, তার মধ্যে কিন্তু রোনালদো একজন। সব ফুটবলারের ক্যারিয়ারে যেরকম উত্থান পতন থাকে, রোনালদোর ক্যারিয়ারেও কিন্তু সেরকম উত্থান পতন ছিল। ক্যারিয়ারের শেষের দিকে কিন্তু তার পারফরমেন্স অনেক ড্রপ করছিল, বিশেষ করে 2006 বিশ্বকাপ থেকে। 2006 বিশ্বকাপেও কিন্তু রোনালদোর টিম ব্রাজিল একদম হট ফেভারিট ছিল। রোনালদো, রবার্তো কার্লোস এরা ছিল, রবিনহো ছিল, মানে খুব একটা স্ট্রং টিম ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে তারা বাদ পড়ে যায়, কারণ কি, অফ ফর্মের কারণে। সেই টুর্নামেন্ট থেকেই আমি মনে করি ব্রাজিলের অধপতন শুরু হয়েছে, রোনালদিনহোর অধপতন শুরু হয়েছে, রোনালদো নাজারিওর অধপতন শুরু হয়েছে। এরপরে কিন্তু রোনালদিনহো ফর্ম ফেরা পায়নি, আর রোনালদোও কিন্তু আর ফর্ম ফেরা পায় নাই। রিয়াল মাদ্রিদ থেকে সে গেছে এসি মিলানে 2 বছরের মতো খেলছিল, সেখানেও কিন্তু সে তার পুরানো ফর্ম ফিরা পায় নাই। সেখানে সে অনেক মোটা হয়ে গেছিল, সেই সময় সাপোর্টাররা তাকে অনেক মোটা বলে অনেক পচাইতো, অনেক ট্রল করতো। কিন্তু আমরা কয়জন জানি এটা ছিল রোনালদোর একটা রোগ। আর সেই রোগটা কি ছিল? সেই রোগটা ছিল হাইপোথাইরয়েডিজম ধরা পড়ে। তার মেটাবলিজম একদম স্লো হয়ে গেছিল। ডাক্তাররা তাকে যে ওষুধ দিছিল, সেই ওষুধটা সে খাইতে চায় নাই। কেন খাইতে চায় নাই? কারণ সেই ওষুধটা ছিল ফিফার যে একটা লিস্ট আছে যে কোন কোন ওষুধগুলো প্লেয়ার খাইতে পারবে না, সেটার মধ্যে নিষিদ্ধ ছিল। কারণ এই ওষুধটা খাইলে ড্রাগ টেস্টে পজিটিভ হইতো, যেই কারণে সেই ওষুধ খায় নাই। ওষুধ না খাইয়া খেলে গেছে, যেই কারণে ডায়েট করার পরও কিন্তু তার ওজন কমতে পারেনি। আমরা কিন্তু তখন বলতাম যে কি শেষের দিকে এসে এমন খাওয়া শুরু করছে, একদম ডায়েটের দিকে কোনো নজরই নাই, এত মোটা হয়ে গেছে, মাঠে তো দৌড়াইতেই পারে না, মোটু বলে ট্রল করতো মাঠের সাপোর্টাররা বা বিপক্ষ টিমের সাপোর্টাররা। কিন্তু রিয়েল রিজন কিন্তু এইটাই ছিল, তার এই রোগটার কারণে ওষুধটা সে নেয় নাই। এই মোটা থাকা অবস্থাতেও কিন্তু সে মাঠে আমাদের তার পায়ের জাদুকর দেখাইছে যে কিভাবে সে স্যাক্রিফাইস করছে নিজের শরীর শুধুমাত্র দর্শকদের ভালো ফুটবল উপহার দেওয়ার জন্য। সে যখন ক্যারিয়ার শেষ করে, তার ক্যারিয়ারের দিকে যদি আপনি তাকান, কোনো অংশে কিন্তু তার ক্যারিয়ার কম না। বিশ্বের সেরা 5টা স্ট্রাইকার না, সেরা 5টা ফুটবলারের লিস্ট যদি করেন আপনি, আমি বলবো তার মধ্যে রোনালদোর জায়গাটা আছে। আপনি যদি তার ক্যারিয়ারের দিকে তাকান, প্রফেশনাল ফুটবলে রোনালদো 616 ম্যাচ খেলছে, যেখানে সে 414 গোলের পাশাপাশি 127টা অ্যাসিস্টও করছিল। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন যদি আপনি বলতে যান, সেখানে সে ওয়ার্ল্ড কাপ জিতছিল 2002 সালে এবং 1994 সালে দুইবার। 1998 সালে সে ফাইনালিস্ট ছিল, সেটাও প্রায় জিততে নিয়েছিল, শুধুমাত্র তার ইনজুরি আর জিদানের কারিশমার কারণে সেই টুর্নামেন্টটা জিততে পারে নাই। তারপর সে 2টা ওয়ার্ল্ড কাপ জিতছে, সে 2টা ব্যালন ডিওর জিতছে 1997 সালে, 2002 সালে। ফিফার বর্ষসেরা পুরস্কার জিতছে হইল 3বার, 1996 সালে, 1997 সালে এবং 2002 সালে। এছাড়া দলীয়ভাবে কোপা আমেরিকাও জিতছে 2বার, 1997 সালে, 1999 সালে। চ্যাম্পিয়ন্স লিগ জিতছে রিয়াল মাদ্রিদের হয়ে 1998 সালে, এবং লা লিগা টাইটেলও রিয়াল মাদ্রিদের হয়ে 2বার জিতছে। আর যদি ন্যাশনাল টিমের কথা বলেন, সেখানেও রোনালদো জাস্ট 2টা ম্যাচের জন্য সেঞ্চুরি করতে পারে নাই। 98টা ম্যাচ খেলছে, যেখানে সে 62টা গোল করছে, যা কিনা ব্রাজিলের ইতিহাসের 3য় সর্বোচ্চ গোল স্কোরার এখন পর্যন্ত। সো হয়তো নিকট ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে রোনালদোর থেকেও ভালো পরিসংখ্যান বর্তমান প্রজন্মের এমবাপ্পে বা হল্যান্ড নিয়ে শেষ করবে ক্যারিয়ার। কিন্তু রোনালদো যখন মাঠে নামতো, ডিফেন্ডারদের মনে যে ভয় ধরাই দিত, যে একটা আর্ট ছিল, যে একটা ড্রিবলিং করতো,
গোলকিপার, বিপক্ষ টিমে গোলকিপার যখন দেখতো যে বিপক্ষ দলে হইল অপোজিটে রোনালদো আছে, ড্রিবলিং করে আমার সামনে আসতেছে, তার মনে যে একটা ভয় থাকতো, এই ভয়টা, এই ইম্প্যাক্টটা ভবিষ্যতের কোনো প্লেয়ার ফালাইতে পারবে কিনা, বা পারলেও রোনালদো নাজারিওর সমান ফালাইতে পারবে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আর এটাই কিন্তু রোনালদোকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে প্রমাণ করে। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মনে বা আপনাদের মাইন্ডে রোনালদো নাজারিওর স্থান কীরকম ফুটবল বিশ্বে, বা আপনাদের ফেভারিট প্লেয়ার কি রোনালদো নাজারিও কিনা বা অন্য কোনো প্লেয়ার কিনা, কমেন্ট বক্সে কিন্তু জানাইতে ভুলবেন না। আর রোনালদো নাজারিও যদি ইনজুরি প্রবণ না হইতো, তাহলে তার ক্যারিয়ার পরিসংখ্যান কোথায় গিয়ে আটকাইতে হয় সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে আলোচনা করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।